হুগলি নদীর তীরে গড়ে ওঠা ছোট্ট একটি গ্রাম, যেখানে নদী মানুষের জীবন, নদী জীবিকা। গ্রামের নদী তীরবর্তী মানুষগুলো প্রতিদিন ভোরে নৌকা আর জাল নিয়ে নেমে পড়ে নদীতে। মাছ ধরেই চলে তাদের সংসার। কিন্তু এই নদী কখনো কখনো হয়ে ওঠে ভয়ঙ্কর। উত্তাল ঢেউয়ের আঘাতে ভেঙে যায় নদীর পাড়। ধীরে ধীরে গ্রাস করে নেয় মানুষের চাষের জমি আর বহু বছরের পরিশ্রম। নদীর বিস্তীর্ণ চর জুড়ে সবুজ ঘাসের নরম আবরণ, চারপাশে শান্ত গ্রামীণ পরিবেশ। প্রকৃতির এত সুন্দর এক জায়গা আজও অনেক টুরিস্টের কাছে অজানা। নমস্কার, সবাই কেমন আছেন? পাতিবুনিয়া রিভারজন চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এক অচেনা অজানা জায়গায়, এবং এই জায়গাটির সৌন্দর্য কতখানি বা এই জায়গাটি কোথায় সে সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে আসবেন এই সুন্দর গ্রামটিতে। কলকাতা থেকে আসতে হলে প্রথমে শিয়ালদহ স্টেশন থেকে নামখানা লোকাল ট্রেনে উঠে চলে আসতে হবে নিশ্চিন্দপুর মার্কেট হল স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে বাস, অটো অথবা টোটো করে পৌঁছে যেতে হবে ভূত মোল্লার পোল। তারপর সেখান থেকে আবার টোটো নিয়ে খুব সহজেই চলে আসতে পারবেন এই নদী তীরবর্তী সুন্দর গ্রামটিতে। এখানেই কিন্তু ইটের রাস্তা শেষ হয়ে যাচ্ছে, আর তারপরেই শুরু হচ্ছে নদী বাঁধ। দেখুন কি সুন্দর, ভীষণ সুন্দর লাগছে এই জায়গাটা। দেখুন কত বড় একটা যে ফিশিং ট্রলার এখানে রয়েছে। এছাড়াও ওদিকে আরও বেশ কিছু ছোট ছোট ট্রলার রয়েছে। আর একটা জিনিস আপনারা বুঝতে পারছেন কি না জানি না, আপনাদেরকে বলছি। এই যে দেখুন এখানে নদী বাঁধ কিন্তু এখানে, কিন্তু তার মধ্যেই দেখতে পাচ্ছেন এখানে একটা নারকেল গাছ রয়েছে বা বেশ কিছু খেজুরের গাছ রয়েছে। তো মূলত নদীর এই যে ভেতর এরিয়ায় এখানে কিন্তু এরকম গাছ থাকার কথা নয়। তবে এটার কারণ হলো এই যে জায়গাগুলো, এগুলো একসময় মানুষজনের ঘর বাড়ি ছিল, তবে সেগুলো কিন্তু নদীর যে জলের ধাক্কায় ভাঙতে ভাঙতে সেই ঘর বাড়িগুলো সব তছনছ হয়ে গিয়েছে, নদী গর্ভে তলিয়ে গিয়েছে। কিন্তু তাদের যে জমি জমা বা তাদের এখানে যে সমস্ত গাছপালা, সেগুলো দেখুন তার মধ্যে বেশ কিছু গাছ এখানে থেকে গিয়েছে। তো তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এদিকে বেশ কিছু খেজুরের গাছ, আর এখানে একটা নারকেল গাছ, এবং নারকেলও ধরে আছে দেখুন গাছটিতে। গুগল ম্যাপের লাস্ট আপডেট অনুযায়ী মধুসূদনপুর এলাকার দিকে তাকালেই আপনারা বুঝতে পারবেন এই গ্রামের ঠিক কতটা অংশ ধীরে ধীরে নদীর গর্ভে তলিয়ে গেছে। সময়ের সাথে সাথে বদলে গেছে গ্রামের মানচিত্র, হারিয়ে গেছে বহু চাষের জমি, বসতভিটে আর মানুষের স্মৃতি। তবুও প্রকৃতি এখানে আজও নিজের সৌন্দর্য ধরে রেখেছে। নদীর শান্ত জল, বিস্তীর্ণ সবুজ চর আর গ্রামের নিরিবিলি পরিবেশ এ যেন এক অন্য অনুভূতি এনে দেয়। চলুন এবার একটু এই অজানা সৌন্দর্য উপভোগ করা যাক। আর এই জায়গাটা নদীর ধারের এই যে জায়গাগুলো বেশি সুন্দর লাগছে, তার একটাই কারণ কি বলুন তো, এই যে জায়গাগুলো না, এই চরে প্রচুর কিন্তু সবুজ ঘাস রয়েছে, সে কারণেই এই জায়গাটার ভিউটা আরও বেশি ভালো লাগছে। এখানে কিন্তু বোল্ডার ফেলা আছে, কি সুন্দর দেখতে পাচ্ছি। এখানকার স্থানীয় একজন মানুষ, তিনি কিন্তু ছোট্ট একটা নৌকো বা বোট টাইপের করে মাছ ধরছেন সেই বোটে। আর এই ভিউটা জাস্ট অসাধারণ।
আমাদের কাছে এই জায়গাটা একেবারেই নতুন, আমরা এর আগে কখনোই আসিনি, বা আমরা জাস্ট গুগল ম্যাপ থেকে দেখতে দেখতে এই লোকেশানটা পাই এবং তারপরেই ঠিক করি যে এই জায়গাটা আমরা আজকে এক্সপ্লোর করব। তবে এতটা সুন্দর হবে সেটা কিন্তু আমরা কখনোই ভাবিনি। কি সুন্দর দেখুন, এই সমস্ত জায়গায় এলে মন জুড়িয়ে যাবে। এই দাদাটা কিন্তু মাছ ধরছে, মাছ পড়ছে দাদা, মাছ হয়নি? আচ্ছা কি কি মাছ হয় তবু তোমাদের এখানে? প্রত্যেকেই কিন্তু মাছ ধরতে বেরিয়েছেন। মোচা চিংড়ি, আচ্ছা আচ্ছা, পড়েছে? উনি বলছেন যে মোচা চিংড়ি ধরছে, অর্থাৎ যেটা যে গলদা চিংড়ি বলে। আর এই ছোটো ছোটো বোটগুলো দেখুন কি সুন্দর, এই বোটগুলোতে করে ওনারা কিন্তু মাছ ধরতে বেরিয়েছেন। তো এই নদীর ধারে হাঁটছি, আর হাঁটতে হাঁটতে এই যে নদীর জলের যে ঢেউয়ের শব্দ সেটা উপভোগ করতে বেশ দারুণ লাগছে। আপনারা অবশ্যই চলে আসবেন, এই জায়গাটা এতটা সুন্দর আমরা তো বুঝতে পারিনি, তবে অবশ্যই আপনারা চলে আসবেন এই জায়গাটাতে। লোকেশান তো আমি দিয়ে দেবো, আপনারা অবশ্যই পেয়ে যাবেন এই লোকেশানটা ডেসক্রিপশান চেক করলে। আচ্ছা আচ্ছা, এটা আমি তো ওই দিক থেকে আসছি। আমার হচ্ছে ইয়ে 10 মাইলে বাড়ি। আচ্ছা, এই নৌকো এখানে তাহলে কাজ করে তাই তো? থাকো এখানে তাহলে নাকি বাড়ি চলে যাও? আচ্ছা আচ্ছা, নোয়াখালী, বকখালি, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তাহলে সিজন না? নদীর ধারে দেখুন, এখানে হুগলি নদীর ধারে প্রচুর কিন্তু এই ট্রলার রয়েছে, ছোট ছোট ট্রলার রয়েছে। এগুলো এই সমস্ত ট্রলারে করে এখানকার স্থানীয় মানুষরা সমুদ্রে মাছ ধরতে চায়। আর এখন কিন্তু অফ সিজন, এখন নদীতে মাছ হচ্ছে না, এই সমস্ত জালগুলোর ওনারা গোছাচ্ছেন। এই দেখুন প্রচুর জাল কিন্তু এখানে রয়েছে, আর ওখানে প্রচুর মানুষজন কিন্তু জালগুলোকে গুছিয়ে নিচ্ছেন। তাহলে দাদা এখন কিন্তু মাছ হচ্ছে না তাই তো? এখন অফ সিজন। আচ্ছা আচ্ছা, কোন সময় নদীতে মাছ হয়, বা আপনারা এই নৌকোগুলো নিয়ে নদীতে বেরোবেন? আষাঢ় মাসে। কি কি মাছ হয় তবু? এই যে জালগুলো দেখছেন এগুলোতে কিন্তু ইলিশ মাছ ধরা পড়ে। আপনারা এখন তো অফ সিজন, এখন জালের সিজন শেষ, তো সে কারণে এখন এই জালগুলো সারার কাজ চলছে, ওনারা সবাই কাজ করছেন বসে এখানে। আর এখানে দেখুন, এখানে নদীতে এই সমস্ত, হ্যাঁ নদী ভেঙে কিন্তু আস্তে আস্তে এই কী বলে লোকালয়ের দিকে চলে আসছে। আচ্ছা, ওই জায়গাগুলোতে দেখলাম যে ওই ডাব গাছগুলো ইয়ের মধ্যে আছে, নিশ্চয়ই লোকের জমি টমি ছিল তাই না? এগুলো ছিল না? আচ্ছা, ওনারা বলছেন এদিকটায় অনেক দূর পর্যন্ত কিন্তু লোকেদের জমি ছিল বা ঘরবাড়ি ছিল, তো আস্তে আস্তে নদী ভাঙনের কারণে ওনাদের ঘরবাড়ি তলিয়ে গেছে। বা ওখানে যে আপনাদের দেখাচ্ছিলাম যে ডাব গাছ ছিল ওখানে, তো সেটা কারোর জমি ছিল, তাদের জমিতে তাদের যে ডাব গাছ বা খেজুরের গাছ সেগুলো ছিল, তো এখন ঘরবাড়ি তলিয়ে গেছে, কিন্তু ডাব গাছটা রয়ে গেছে। ওটাও হয়তো কিছুদিন বাদে ওটাও নদী গর্ভে তলিয়ে যাবে। তো আমার বাড়িও নদীর ধারে, তবে এতটা সুন্দর জায়গা নয়, এই যে ভিউটা সেখানে পাবেন না। বা এর আগে আমি আরও অনেক কটা এরকম নদী এলাকা এক্সপ্লোর করেছি, তবে এতটা সুন্দর আমার কোথাও লাগেনি যতটা এখানে লেগেছে। এই দেখুন, এখানে ওনারা জালের কাজ করছেন, জালগুলোকে নদীর জলে ধুয়ে নিচ্ছেন।
নদীর এই চরে কিন্তু এখানে বালি রয়েছে, এই যে জায়গাগুলোতে আমি হাঁটছি এগুলোতে কিন্তু বালি রয়েছে, কাদা লাগছে না পায়ে। আর বেশ সুন্দর, মানে এরকম যদি আপনারা আসেন এই জায়গায় এবং নদীর ধার ধরে হাঁটতে থাকেন, নদীর জলের যে ঢেউয়ের শব্দ সেটা শুনতে শুনতে আর চারিদিকের এই যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনার সময় কেটে যাবে। আমার তো জায়গাটা ভীষণ ভালো লেগেছে। আপনাদের এই জায়গাটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই দেখুন মাছ হচ্ছে দাদা, মোচা চিংড়ি। আচ্ছা তাহলে সবাই এরকম মোচা চিংড়ি ধরছে এই যে নৌকোগুলো করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। তা পড়েছে, আজকে পড়েছে, মাছ হয়েছে? এই যে ছোটো ছোটো বোটগুলো দেখছেন এগুলোতে করে কিন্তু ওনারা ওই নদীর যে ভেটকি মাছ, ভোলা মাছ বা যে মোচা চিংড়ি সেগুলো কিন্তু ওনারা ধরেন। তো এই জায়গায় কিন্তু চলে আসতে পারেন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গা। তো একদিকে রয়েছে হুগলি নদী আর তার ঠিক ওপারেই রয়েছে হলদিয়া বন্দর, যেখানে গড়ে উঠেছে হলদিয়া পেট্রোলিয়াম শিল্প। সন্ধ্যের দিকটাতে যখন এখানে সূর্যাস্ত হবে তখন কিন্তু এই জায়গাগুলোর সৌন্দর্য আরও বেশ খানিকটা বেড়ে যাবে। আর নদীর এই যে চর জুড়ে যেহেতু সবুজ ঘাস রয়েছে, সে কারণে এখানে এলে কিন্তু আপনাদের যে কাদা সেই ব্যাপারটাও নেই, যে কাদার মধ্যে দিয়ে হাঁটতে হবে সেরকমটাও নয়। আপনারা এসে এই যে সবুজ ঘাসের উপরে এসে বসতে পারবেন, ঘুরে বেড়াতে পারবেন। এই পুরো জায়গাটা বেশ সুন্দর, আর এই সবুজ ঘাসগুলো থাকার কারণেই কিন্তু এর সৌন্দর্যটা আরও বেড়ে গিয়েছে। সূর্যের আলো হুগলি নদীর জলে পড়ে রিফ্লেক্ট করছে, আর প্রচুর কিন্তু বড় বড় যে ট্রলার লাইন ধরে কিন্তু চলছে। আর এই যে হুগলি নদীতে যেহেতু জাহাজ চলাচল করে, তো জাহাজ চলাচলের জন্য কিন্তু একটা নির্দিষ্ট লেন থাকে। আর ঠিক তেমনি নৌকোগুলো দেখুন, অর্থাৎ বড় বড় যে ট্রলারগুলো সেগুলোও কিন্তু একটা নির্দিষ্ট পথ অনুসরণ করে এই নদীতে যাতায়াত করছে। এই দেখুন, আর এদিকে লাইন ধরে যে মালবাহী যে জাহাজগুলো। একসময় নদীপথে চলাচলকারী জাহাজগুলোর জন্য লাইট হাউস ছিল এক গুরুত্বপূর্ণ পথপ্রদর্শক। আর আশ্চর্যের বিষয় হলো এই মধুসূদনপুর এলাকাতেও রয়েছে একটি পুরনো লাইট হাউস। রাতের অন্ধকারে কিংবা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় দূর থেকে এর আলো দেখে নাবিকরা নিরাপদ পথ চিনতে পারতেন। আজ হয়তো আধুনিক প্রযুক্তির কারণে এর গুরুত্ব অনেকটাই কমে গেছে, তবে এই পুরনো লাইট হাউস আজও বহন করে চলেছে নদীপথের বহু ইতিহাস আর স্মৃতি। মধুসূদনপুরের পাশেই রয়েছে আরেকটি ছোট্ট গ্রাম, লক্ষ্মীপুর। চলুন সেখানকার এক ভাইয়ের কাছ থেকে শুনে নেব সেখানকার বর্তমান পরিস্থিতি। তো চলুন ভাইয়ের সাথে কথা বলে জেনে নিই যে এই জায়গার যে মানুষজন তারা কিভাবে তাদের যে জীবন জীবিকা কিভাবে চলে, বা এখানকার যে ঝড় বৃষ্টির সময় এখানকার পরিস্থিতি কেমন হয় সেগুলো এই ভাইয়ের কাছ থেকে জেনে নিই। আচ্ছা ভাই, এখানে যখন ঝড় বৃষ্টি হয়, তো যেহেতু নদীর ধারে একেবারে এলাকা, অবশ্যই তো যখন ঝড় বৃষ্টি হয় তখন কীরকম পরিস্থিতি হয়, মানে এই যে জায়গাগুলোর? অবস্থা খুবই খারাপ হয়ে যায় যখন ঝড় বৃষ্টি হয়। আমাদের এই ইয়াস হলো 2022-এ। হ্যাঁ, ইয়াস ঝড়ের সময় কীরকম পরিস্থিতি হয়েছিল? খুবই ভয়াবহ হয়েছিল, বাঁধ পুরো ভেঙে গিয়েছিল। এই বাঁধ, এই যে বাঁধ, এটা ভেঙে গিয়েছিল? এটা তখন হচ্ছিল, তৈরি হচ্ছিল, এর আগে মাটি ছিল এখানে। আচ্ছা আচ্ছা, তার মানে এই যে বাঁধটা এটা হচ্ছে ইয়াস ঝড়ের পরে এই বাঁধটা হয়েছে, তাই? হ্যাঁ, তার আগে মাটির বাঁধ ছিল? হ্যাঁ, এটা তৈরি হচ্ছিল তখন। আচ্ছা, তো এই যে বাঁধটা আপনাদেরকে একবার আমি দেখাচ্ছি। এই যে বাঁধটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখন ইট দিয়ে ব্লক হিসেবে এই বাঁধটাকে ভালো করে তৈরি করা হয়েছে। তবে এটা কিন্তু ইয়াস ঝড়ের সময় কিন্তু এটা ছিল না। ইয়াস ঝড়ে যে মাটির বাঁধ ছিল সেটা ভেঙে যাওয়ার পরে এই গ্রাম কিন্তু পুরো প্লাবিত হয়েছিল, তারপরেই কিন্তু এই বাঁধটাকে তৈরি করা হয়েছে। আচ্ছা, এমনি এই জায়গায় মানুষজনের যে মানে জীবিকা উপার্জনের জন্য কি কাজকর্ম করে? এখানে কাজকর্ম বলতে গেলে নদীর উপরে মৎস্যজীবী সব। আচ্ছা, মাছ ধরে? হ্যাঁ, সামনেই দেখলাম অনেকে মিন ধরছে ওখানে। এখানে যে কোনো নদী এলাকায় আপনারা দেখতে পাবেন যে মাছ ধরে এখানকার স্থানীয় মানুষরা, মানে যে কোনো নদী এলাকারই স্থানীয় মানুষরা তারা মাছ ধরার কাজে নিযুক্ত থাকে। তো দেখতেই পাচ্ছেন নৌকো রয়েছে বা ট্রলার রয়েছে। এছাড়াও এখানকার স্থানীয় মানুষরা তারা কি করে, যে ধান চাষ করে, অল্প বিস্তর ধান চাষ করে। এখানে সামনে দেখুন, এখান থেকে আপনারা যদি সুন্দরবনের
সবচেয়ে ছোট দ্বীপ যদি বলেন সেটা হচ্ছে ঘোড়ামারা, সেটা এখান থেকে আপনারা দেখতে পাবেন। তবে সেটা এখান থেকে যাওয়া যায় না, যাওয়া যায় কাকদ্বীপ লট নম্বর 8 ঘাট থেকে এই দ্বীপে যাওয়া যায়। তো আমরা এই দ্বীপ আগে এক্সপ্লোর করেছি, দ্বীপটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দ্বীপটা দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে ঘোড়ামারা দ্বীপ, আর এদিকটায় সামনেই রয়েছে সবুজ দ্বীপ। তো বন্ধুরা, আজকের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো পরবর্তী ব্লগ ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন। শুভরাত্রি।